এবার গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ৭৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার। বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত সরকারের। যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতায় শাস্তি হয় না ৯৫% আসামির। নানা জটিলতায় মামলা ঝুলে থাকে বছরের পর বছর। ডিএনএ ল্যাবগুলো আধুনিক করার পরামর্শ। নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায়, সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। এবার রমজানে বদলে গেছে বাজার পরিস্থিতি, মিলেছে কর ছাড়ের সুফল। কঠোর তদারকির ফলে মূল্যবৃদ্ধির প্রবণতা তৈরি হয়নি এবার, বলছেন দোকানিরা। ঈদ যাত্রা চাপ সামাল দিতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। চলবে ছোট বড় ১৭টি ফেরি। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার। সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। ভিন্ন রকম বিশ্ববিদ্যালয় হচ্ছে ৭ কলেজ। ঐতিহ্য ধরে রাখতে বহাল থাকছে পূর্বের নাম। ৫টি কলেজে আগের মতোই চলবে মাধ্যমিকের পড়াশোনা। ৭ কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, তারা কিন্তু এখনও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। কুমিল্লা মেডিকেলে ৭ মাস ধরে বন্ধ এমআরআই, সিটি স্ক্যান সহ নানা মেশিন। রোগীদের চরম দুর্ভোগ। আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। দেশে এসেই বিশ্বকাপের স্বপ্ন দেখালেন হামজা চৌধুরী। খেলতে চান ৮ নম্বর জার্সি পরে। সাকিবের সাথে তুলনায় যেতে চান না ইংলিশ লিগ মাতানো ফুটবলার। No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। এবার গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার হরিচণ্ডীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বাস শেখকে। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। দুপুরে তাকে নিজের ভুট্টা খেতে ডেকে নেয় বিশ্বাস শেখ। সেখানে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় সে। বিষয়টি জানতে পেয়ে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে বিশ্বাস শেখকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত। পরীক্ষার জন্য আজ শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হবে। চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজ সন্তানকে ধর্ষণের চেষ্টা করে বাবা। তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই শিশুটি। পরে ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ৩টি প্যারাসিটামল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এ সময় তাকে হাসপাতালে নিলে বিষয়টি জানাজানি হয়। এরই জেরে সোমবার অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে মামলা করেন। আসামি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রাকিব মিয়া সহ ৩ জনকে আসামি করে মামলাটি করেন। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত রাকিব। এ সময় ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে অন্য 2টি যুবক। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয় তারা। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে গতকাল বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিশু ধর্ষণের মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, দ্রুত বিচার নিশ্চিত ও ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী এবং চট্টগ্রামে আরও 2টি ল্যাব তৈরি করা হবে। প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভার মূল এজেন্ডা ছিল নারী ও শিশু নির্যাতন দমন ইস্যু। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সভার সিদ্ধান্ত তুলে ধরেন সরকারের 2 উপদেষ্টা। এই যে ধর্ষণগুলো হচ্ছে, উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বিশেষ জুডিশিয়ারির সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যাতে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায়। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করছে সরকার। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার মামলায় আসামিদের বিচার দ্রুত করার কথাও জানান আইন উপদেষ্টা। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যশোরে ধর্ষণের শিকার তরুণী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাতে ভুক্তভোগীর বাড়িতে যান তারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ভুক্তভোগীকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সে সাথে ধর্ষণে জড়িতদের পক্ষে বিএনপির কোনো আইনজীবী আদালতে যাবেন না বলেও জানান। গত রোববার বিকেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় জড়িত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। যেই দোষী হোক, তারা আমরা কারো আত্মীয় কি স্বজন কি দল, এটা আমরা দেখব না। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং এর জন্য আইনি সহায়তা যা দরকার জাতীয়তাবাদী দল সেটার জন্য। দীর্ঘসূত্রতায় প্রায় 95% আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়। পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছর পর বছর ঝুলে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। অপরদিকে ডিএনএ ফলাফলের ওপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলেরই এক শিক্ষককে। আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা। এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। সেই ধর্ষণকারী মানিক আউলিয়াপুরে সেই শিক্ষক যদি কলঙ্ক। এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে সরেজমিন ঠাকুরগাঁয়ে যায় যমুনা টেলিভিশন। জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা। সেখানকার চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। ভ্যাজাইনাল সোয়াব অ্যানালিসিস পরীক্ষা সেটার রিপোর্টও আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল। সেটাও আমরা দিন 2-1-এর মাঝে পেয়ে যাই। এই অংশটুকু আমাদের বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু ডিএনএ প্রোফাইলিংয়ের যে অংশটুকু সেটা আসলে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, কারণ ওখানে আমাদের যে পরিমাণ যে মামলা বা যে পরিমাণ তার চেয়ে সেই পরিমাণ হয়তো কর্মদক্ষতা কম।
মামলাটির বিচার শুরুর বিষয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান, বিষয়টি নির্ভর করে পুলিশ প্রতিবেদনের উপর। এই মামলায় পুলিশ যদি এটার আইনের এই বিধানটুকু অনুসরণ করে ওনারা 15 কার্য দিবসের মধ্যেই ওনারা তদন্ত প্রতিবেদনটা দিয়ে দিতে পারে। তদন্ত প্রতিবেদনটা দিলেই এই মামলাটা বিচারের জন্য আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে চলে আসবে। পুলিশ বলছে চাইলে একদিনেই প্রতিবেদন দেওয়া সম্ভব, কিন্তু তার আগে ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া জরুরি। মেডিকেল সার্টিফিকেট আছে, এমসি যাকে বলে, তারপরে ডিএনএ টেস্টের বিষয় আছে। এগুলো প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত পাবো আমরা তত দ্রুত পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আর তদন্ত কার্যক্রম দ্রুতই চলছে, এখানে কোনো গ্যাপ যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে ঠিক কতদিন সময় লাগতে পারে সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানালেন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে। আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যতটুকু সময় লাগে সেটা তো ভাই আমাকে দিতেই হবে। তারপর প্রায়োরিটি বেসিসে কোনো সেনসিটিভ মামলা হলে ওইটার কাজ আমরা আগে শুরু করে থাকি। ঢাকার পাবলিক প্রসিকিউটর জানান, দেরি হলে অধিকাংশ মামলারই সাক্ষী পাওয়া যায় না, নষ্ট হয় আলামত, ফলে আসামি সাজা পাওয়ার পরিবর্তে খালাস পায়। আমাদের দেশে তো ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী নেওয়ার ব্যবস্থা আছে, ডিজিটাল সাক্ষী ব্যবস্থাটা এখানে আনতে হবে। এখানে একটা জবাবদিহিতা আনা উচিত আমি মনে করি সবাইকে। এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে একটা মনিটরিং স্কিম করা উচিত, যেখানে একজন আমাদের আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেড করে, একজন পুলিশের কর্মকর্তাকে সদস্য করে, আর একজন প্রসিকিউটরকে রাখা উচিত। দেশের ডিএনএ ল্যাব চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শরীফ আখতারুজ্জামানের হাত ধরে। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট দ্রুত পেতে হলে ল্যাবগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের উচিত প্রথমে যে দুটো ল্যাব আছে সেই দুটো ল্যাবের দিকে নজর দেওয়া, অ্যাট দ্য সেম টাইম ম্যান পাওয়ার বাড়ানো, নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায় সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। আর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেগুলোর দুর্বলতার আরেকটি জায়গা হচ্ছে আপোষ করা। আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটররা বলছেন, মামলা চলাকালীন সময়ে আসামি এবং বাদী দুপক্ষই আপোষ করে ফেলে এবং দুপক্ষের কেউই পরবর্তীতে আর আদালতমুখী হন না, ফলে বছরের পর বছর ঝুলতে থাকে মামলাটি। তাই এই আপোষ করার বিষয়ে আইনে স্পষ্ট করে বলা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়, গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই। বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয়। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। সরকার জানিয়েছে, বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও কখনো কখনো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারত্বে আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বিবৃতিতে বলা হয়, ইসলামী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন, হত্যার শিকার হয়েছে ইসলামপন্থী চরমপন্থার উত্থান। রমজানে বাজারের চড়া দর নিয়ে পরিচিত চিত্র এবার অনেকটাই পাল্টে গেছে। নেই ক্রেতাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দোকানি ও ক্রেতারা বলছেন, রোজার বাজার নিয়ে সরকারের হোমওয়ার্কের সুফল মিলেছে। আমদানির সময় হাতে রেখেই কমিয়ে দেওয়া হয় অনেক পণ্যের শুল্ক কর। সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তৎপরতায় পকেট কাটতে পারেনি সিন্ডিকেট। তবে বেগুন, লেবু ও সয়াবিন তেলের পাশাপাশি অস্বস্তি তৈরি করেছে চালের দাম। প্রতি বছর রমজান মাস এলেই যেন বাড়তি খরচের শঙ্কায় থাকেন সবাই। রোজার আগে থেকেই প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম চড়ে যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অতি মুনাফা লিপ্সার কাছে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা। তবে এবছর রমজান মাসে ব্যতিক্রমী চিত্র দেখছেন ক্রেতারা।
এবার আর রমজানে পণ্যের দাম চড়েনি, বরং মাসখানেক আগে উচ্চ মূল্যে থাকা বেশ কিছু পণ্যের দাম রোজার শুরুতেই কমেছে। এতে সন্তুষ্ট সীমিত আয়ের ক্রেতারা। ব্যবসায়ীরা একটা না একটা পণ্য নিয়ে তারা সিন্ডিকেট করার চেষ্টা করতো, সরকার চাইছে বাংলার জন্য, কিন্তু এবার কোনো আল্লাহর রহমতে কোনো কিছু নিয়ে খুব সহনীয় আছে। ভ্রাম্যমাণ আদালত যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ তৎপর এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে। গত বছরের রোজার সময়ের সাথে এবারে তুলনা করলে দেখা যায় চাল ছাড়া প্রায় সব ধরনের পণ্যের দাম কমেছে। মৌসুম না থাকায় বরাবরের মতো বেগুন আর লেবু নিয়ে এবারও আছে অস্বস্তি। তবে রোজার আগে সবজির দাম নিয়ে দুশ্চিন্তা ছিল না, শীতে মিলেছে ভরপুর আবাদ, তাই নিম্নবিত্তের পাতেও এবার শাকসবজি ছিল পর্যাপ্ত। এবার আপনার সিজন টাইম, এই জন্য দাম কম। আপনার পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা সবজিগুলো অনেক আবাদ এবার সিজন টাইমেই আমাদের রোজাটা শুরু হয়েছিল। এই জন্য আমরা যে বাজারে খুব ভালো সাপ্লাই মধ্যে দিতে পারছি। আলু আর পেঁয়াজ নিয়ে গত বছর মানুষ নাকানি চুবানি খেয়েছে। এবার অন্যান্য খাদ্যপণ্যের সাথে এই দুই পণ্যের দামে ছিল দারুণ স্বস্তি। এ কারণে 23 মাস পর ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নেমে যায় এক অঙ্কের ঘরে। দোকানীদের অভিমত, কঠোর তদারকির ফলে রমজান এলেই বাজারে মূল্য বৃদ্ধির যে প্রবণতা তৈরি হয়, এবার তা হয়নি। রমজান মাসে বেশি ব্যবসা করব, যার কারণে বেশি মুনাফা করতে গিয়ে সিন্ডিকেট করে ফেলাইছে, এবার সেটা ছিল না। এভরিথিং এবার রমজানের সব কিছুই আপনার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল, যে একটা হু করে যে বাড়তো, এই বাড়াটা এই বছর ছিল না। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়াতেও নেওয়া হয় উদ্যোগ। রোজার আগেই চিনি, সয়াবিন তেল, ছোলা, খেজুর সহ 9 ধরনের পণ্যের শুল্ক ছাড়ে 20 থেকে সর্বোচ্চ 85% পর্যন্ত আমদানি বাড়ে। ব্যবসায়ীরা বলছেন এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। পর্যাপ্ত সরবরাহ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, যার কারণে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নাই। বাজার সীমিত আছে, মানে স্থিতিশীল আছে, কারণ এখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই সরকার তো কোনো সিন্ডিকেট রাখেনি, প্রচুর পরিমাণ আমদানি হয়েছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে। রোজার শুরুতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট বেশ ভুগিয়েছে, যদিও সংকট কাটিয়ে এখন সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্রয়লার মুরগির কেজি গত রোজার তুলনায় 10 থেকে 20 টাকা কমে 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতি কেজি 1100 আর গরুর মাংস 750, যা আগের বছরের তুলনায় 30 থেকে 50 টাকা কম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সুগম করতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। যাত্রীর চাপ সামাল দিতে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি। সেই সাথে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই রোধে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট একসময় যাত্রী চালকদের হাক ডাকে মুখর থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই পথে কমেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে ঈদের সময় প্রতিটি রুটের মতো দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও থাকে ঘরমুখী মানুষের ভিড়। তাই ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি ও 22টি লঞ্চ। আশা করি এবার যাত্রা সবারই শুভ হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে যতভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে সবারই মনে হয় চলাফেরার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এখন যেটা এখন যেভাবে দেখতেছি ভোগান্তি মানে খুব কম, এইভাবে করে আশা করি যে ঈদের সবাই এভাবে যেন থাকে। আগে জাম থাকতে, এখন তার কোনো জাম থাকে না। এখন ঈদের ভিতর যদি ফেরি বেশি চলে, তাহলে তার কোনো লোকজন ভোগান্তি হবে না। ঈদের সময় ওই গাড়ির চাপ থাকে বেশি, যাত্রীরও চাপ থাকে বেশি। ওই ফেরিগুলো অনেক সময় দেখা যায় যে বিকল হয়ে ওই সাইড করে রাখে। ঈদের সময় যদি ফেরিগুলো বসায় না রাখে, তাহলে ভোগান্তি হবে না আমাদের। ঈদ উপলক্ষে মনে করেন যে যাত্রী যাতে সুষ্ঠুভাবে পারাপার হতে পারে, আমাদের সে ব্যবস্থা নেওয়া আছে। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ঘাটের পাশাপাশি ফেরি লোড আনলোডের জন্য চালু থাকবে 3টি ঘাটের 8 পকেট। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ যাত্রী হয়রানি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তাও থাকবে। দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আছে, যাতে ঈদ রমজান উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো
দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে। বর্তমানে প্রতিদিন এই ঘাট দিয়ে ছোট বড় প্রায় 1000 যানবাহন পারাপার হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে উঠছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ষড়যন্ত্রকারীরা ১/11-র মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। আর বিএনপি মহাসচিব নতুন করে চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানান। চলমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক গুরুত্ব, যেখানে চলে কথার লড়াই, যুক্তিতর্কের উপস্থাপন। পরিবর্তিত পরিস্থিতিতে নানান প্রোপাগান্ডার বিরুদ্ধেও সজাগ থাকতে হয় নিজ মত আর আদর্শের অ্যাক্টিভিস্টদের। কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে, আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের নানান ঝুঁকির কথা স্মরণ করে সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানান। জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারেক। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও বিভিন্ন সময়ে অভিযুক্ত করা হচ্ছে বিএনপিকে। ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানান ষড়যন্ত্র চক্রান্তের বিপরীতে বিএনপির নতুন যুদ্ধ শুরু হয়েছে। নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। তরুণদের সামনে যুক্তিতর্ক আর বাস্তবতার মিশেলে বিএনপির লক্ষ্য, কর্মপরিকল্পনা আর সংস্কার ভাবনা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান নেতারা। ফ্যাসিস্টদের আক্রমণে এই সাইবার যোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 4 মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইসি। জানিয়েছে, নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয়। সংস্কার কমিশনের কিছু সুপারিশকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করে কমিশন। এ বিষয়ে মতামত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ফলাফলের 48 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন অঙ্গীকার করতে চায় না ইসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন। বৈঠকের পর সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সাময়িক বরখাস্ত হওয়া 128 জনের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হলেও কলেজগুলোর পূর্বের নাম বিলুপ্ত হবে না, আগের নামের স্ব ক্যাম্পাস হিসেবে পাবে পরিচিতি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, নামের ঐতিহ্য ধরে রাখতেই এমন সিদ্ধান্ত। সেই সাথে যে 5টি কলেজে উচ্চ মাধ্যমিক আছে, বিশ্ববিদ্যালয় হলেও সেখানে চলবে ইন্টারমিডিয়েটের পড়াশোনা। সেই হিসেবে বিশ্বে একেবারে নতুন মডেলের বিশ্ববিদ্যালয় স্থাপনের নজির গড়তে যাচ্ছে ইউজিসি। 8 বছর আগে রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পর যে জটিলতা দেখা দেয় তার রেশ কাটছে না এখনো। 2 মাস আগে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় প্রতিষ্ঠানগুলোকে। হঠাৎ এমন সিদ্ধান্তে জটিলতা আরও বাড়ে। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তোলেন কেউ কেউ। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজের নেতৃত্বে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন হচ্ছে। প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ। তবে ইউজিসি চায় না নতুন নামে হারিয়ে যাক কলেজগুলোর ঐতিহ্যবাহী পুরনো নাম। 7 কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে, এটা হারিয়ে যাবে না। ঢাকা কলেজের আইডেন্টিটি নষ্ট হবে না। বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, এটা থাকবে, এই নামগুলো থাকবে। কিন্তু একটা থাকলো ইডেন ক্যাম্পাস, একটা ঢাকা ক্যাম্পাস, ঢাকা কলেজ ক্যাম্পাস, এভাবে করে ক্যাম্পাসগুলো থাকছে বলে এবং থাকবে বলে আমরা চিন্তায় রেখে অগ্রসর হচ্ছি। এদের আইডেন্টিটিকে আমরা নষ্ট করব না। জটিলতা আছে শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়েও। সবচেয়ে বড় সমস্যা 7টি কলেজের 5টিতে রয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় হলে তাদের পরিচয় কলেজ নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনটি হবে? তাদেরকেও তো আমরা সরাতে পারছি না, সুতরাং তাদের আইডেন্টিটি নষ্ট করছি না। এটা বিলুপ্ত হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদেরকে ধরে নিতে হবে যে এরা আছে, এদের অবস্থানকে অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে কাজ। আপাতত যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসক হিসেবে দেখভাল করবেন ক্লাস, পরীক্ষা ও ভর্তি সহ সার্বিক বিষয়। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, এখন 2nd, 3rd, 4th এবং মাস্টার্সে পড়াশোনা করছে, তারা কিন্তু এখনও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। ওখান থেকেই তারা ডিগ্রি প্রাপ্ত হবে। সেই ডিগ্রি সার্টিফিকেটটা আগে কি ছিল, এখন কেমন হবে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামে থাকছে না আলাদা কোনো অবকাঠামো কিংবা কেন্দ্রীয় ক্যাম্পাস। ঢাকায় এমন কোনো জায়গা নেই যেখানে এই 7টা কলেজকে এক জায়গায় এনে আপনি আবার নতুন করে এস্টাবলিশ করবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগের পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে 4 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভুল চিকিৎসার কোনো ঘটনাই ঘটেনি। মানবিক দিক বিবেচনা করে ভুক্তভোগী পরিবারকে টাকা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়ানোর পর থেকেই তা এখন জেলার টক অব দ্য টাউন। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে মায়ের কান্না থামছে না। রোববার বিকেলে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমরান হোসেন। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই খালি হয়েছে মায়ের কোল। সে সুস্থ ছেলে ছিল, সেরা অপারেশনটাই ভুল ছিল, সেরা অপারেশনটাই পুরোপুরি ভুল ছিল। আমার যেখানে আইসিইউতে রাখা হয়েছে, আইসিইউতে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চাই সঠিকভাবে এটার একটা বিচার হোক। এই খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই হাসপাতালে ভাঙচুর চালায় ইমরানের স্বজন ও বিক্ষুব্ধ জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই পাল্টে যায় ঘটনার মোড়। মহানগর ছাত্রদল সভাপতি সহ স্থানীয়দের মধ্যস্থতায় রোগীর স্বজনদের 4 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর মরদেহ নিয়ে যায় ইমরানের পরিবার। 4 লক্ষ টাকা ও 5 দিনের কুলখানির যে খরচ হবে তাতে সহযোগিতা করবে। এই মর্মে সহযোগিতার সাথে রোগীর মৃত্যুর দায়ভার নেওয়ার কোনো সম্পর্ক নেই। মৃত্যুর ঘটনা কোনো তদন্ত বা বিচার ছাড়াই কেন অনুদানের মধ্য দিয়ে সমঝোতা করা হলো, যেখানে অপারেশনের পর রোগীর জটিলতা দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করলেন খোদ হাসপাতালের পরিচালক। তবে যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত চিকিৎসক আতাউর রহমানকে।
তমা কর্তৃপক্ষ বলছে যে ওনাদেরকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার জন্য দেশের প্রচলিত আইনে, তো তারপরে ওনারা যখন আইনে যায় না তখন উপস্থিত সবাই বলছে সেনাবাহিনী পুলিশ বাহিনীর সামনেই যে আপনারা তাহলে কিভাবে সমাধান করা যায়, এভাবে ভাঙচুর, রাস্তা বন্ধ হয়েছিল। রোগীর চিকিৎসা কোনো ত্রুটি হয়নি, কিন্তু রোগীর অপারেশনের পরবর্তী কিছু কমপ্লিকেশন হতে পারে, সেই সুবাদে রোগী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের টাকা দেওয়ার সেই অঙ্গীকারনামা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। এই ধরনের যদি কার্যক্রম ক্লিনিকগুলোতে হয়ে থাকে, এটা অনতিবিলম্বে আমার মনে হয় ক্লিনিকগুলো সজাগ হওয়া উচিত এবং আইনগত বিষয়টা দেখা উচিত। আমাদের কাছে কোনো অভিযোগ নাই, তারপরেও আমরা নিজের সহযোগী এটা করে দিয়েছি। হ্যাঁ, আমরা আশা করি যে হয়তো 3 দিনের মধ্যে রিপোর্ট পাবো। তার আগ পর্যন্ত আসলে বোধহয় আমার কিছু বলা ঠিক হবে না। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে নেওয়া হলে ইমরানকে সার্জারির পরামর্শ দেয় অভিযুক্ত চিকিৎসক আতাউর। 14 মার্চ সকালে অপারেশনের পর অবস্থার অবনতি হলে 2 দিন আইসিইউতে রাখা হয় ইমরানকে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। 5 আগস্টের পর থেকে রোগীদের দুর্ভোগ কাটছে না কুমিল্লা মেডিকেলে। প্রায় 7 মাস ধরে বন্ধ এমআরআই মেশিন, নেই এক্স-রে ফিল্ম, টেবিল সমস্যায় বন্ধ সিটি স্ক্যান মেশিনও। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এসবের জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসেছেন নাজমা বেগম। সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকায় পড়েছেন বাড়তি খরচের জাতাকলে। একই সমস্যায় সদর চাঁদপুরের রিনা আক্তার। পরীক্ষা কিংবা ওষুধ সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। সকাল থেকে ঘুরতে আসছি, এটা পরীক্ষা পাই না, আমরা মাংন করাই না, কোনো কইলে ওই এখানে জানে সেখানে জানে। এরপর আমরা ডরাইয়া কইতেছি বাড়িতে নিয়ে যাম, মানে এটা তো আমরা 12,000 টাকা আনছিও না, করতামও পারি না। আমরা সুবিধা খুবই পাইতেছি যে সরকারি হাসপাতাল আইসা দেখা গেছে যে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অত টাকা দেন, ওষুধ দেওয়াই তারা না দিয়া বাহির থেকে কিনে আনতে বলে। স্বাস্থ্যসেবা নিতে আসা অনেকেই ক্ষুব্ধ হাসপাতালের অব্যবস্থাপনায়। সেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীকে। কুমিল্লা মেডিকেল সেন্টারে দুর্নীতিবাজ 1 নম্বর, এই বিল করে টাকা কে খা আইলে কয় যে আপনারা এখানে মেশিন নাই, ফিল্ম নাই, মেশিন নষ্ট, চলে না। আজকে আমার বাবার কিডনি পরীক্ষা, ডায়াবেটিসের পরীক্ষা দিছে, এখন আসে দেখে ডাক্তার নাই, এখানে পরীক্ষা আমি কই করামু। কুমিল্লা মেডিকেলের এমআরআই মেশিন রুমের ফলস সিলিং খুলে পড়ার পর প্রায় 7 মাস ধরে সেবাবঞ্চিত রোগীরা। গত 2 ফেব্রুয়ারি থেকে টেবিল ত্রুটির কারণে বন্ধ সিটি স্ক্যান মেশিন। ফিল্ম না থাকায় কাজে আসছে না এক্স-রে মেশিনও। আমাদের মেশিন ঠিক আছে, কিন্তু ফল সিলিং ও কভার সিলিং এর জন্য আমাদের কাজ বন্ধ রয়েছে। পেশেন্ট টেবিল ওইটা মুভমেন্ট হচ্ছে না, এটার জন্য আমরা উপরে ডিরেক্টর স্যারকে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক এসবের দায় চাপালেন আমলাতান্ত্রিক জটিলতার উপর। 500 বেডের হসপিটালে আমি 1475 রোগী এখানে সার্ভিস দেই, এটা তো 1000 বেডের হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, এটা সিটি কর্পোরেশনে না কেন, এরকম একটা মুখ্য একটা ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন বাখরাবাদ গ্যাস সিস্টেম কেন এগুলো সিটি কর্পোরেশনে না? এগুলো ব্যাপারে তো আপনার কোনো উদ্যোগ নিতেছেন না। তবে সমস্যা যাই থাকুক, দ্রুত সমাধান চান রোগী ও স্বজনরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। যশোরে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মীর সামিল সাকিব সাদি নিহত হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে শহরের মুজিব সড়কের জয়ন্তী সোসাইটির পেছনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলে করে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাদি। বাড়ির সামনে পৌঁছাতেই 2 শীর্ষ সন্ত্রাসী সুমন ও মেহেদি সাদিকে ছুরিকাঘাত করে। রাকিব বাধা দিলে তারা গুলি ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গুলিতে আহত হয় সাদি। নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। এ সময় উন্নত চিকিৎসার জন্য সাদিকে ঢাকায় রেফার করা হয়, কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই মারা যায় সাদি। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা, চাঁদার টাকা না পেয়েই সাদিকে হত্যা করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার টেন্ডার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট হয়েছে। সোমবার দুপুরে মাখিসবাথান এলাকায় পৌরসভার ভেতর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার জমা দেয়া নিয়ে 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল মামুনের সাথে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পূর্ব বিরোধ ছিল। এরই জেরে দ্বিতীয় ধাপে টেন্ডার জমা দেওয়ার সময়
শাহাদাতের উপর হামলা করে শামীমের লোকজন। যদিও শাহাদাত পৌরসভার ট্রেড লাইসেন্সের জন্য গিয়েছিলেন, এ সময় পুলিশ, পৌরসভার কর্মচারী ও সাধারণ জনগণের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লালমনিরহাটে পিস্তল ও মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভোর রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সড়কের টিকটিকি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় একটি মাইক্রোবাস থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি 7.62 পিস্তল ও 50 বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ জুয়েল, লিটন হালদার ও মোহাম্মদ আসলাম। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের 2টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ফলন ভালো হলেও জামালপুরে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। গেল 5 থেকে 6 দিন ধরে হিমাগারের সামনে আলু বোঝাই ট্রাক নিয়ে অপেক্ষা করছেন তারা। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় প্রযুক্তির মাধ্যমে আলু সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। হিমাগারের সামনে 5-6 দিন ধরে আলু ভর্তি ট্রাকের লাইন, ফলন গাড়িতেই পচে নষ্ট হওয়ার জোগাড়, অথচ মিলছেই না সিরিয়াল। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে জামালপুরে। বাড়তি ফলনে স্বস্তির জায়গায় দেখা দিয়েছে দুশ্চিন্তা। চাষিরা বলছেন, জেলায় সরকারি বেসরকারি মিলে রয়েছে 3টি হিমাগার। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর থেকেই বন্ধ একটি। সরকারি হিমাগারে রয়েছে শুধু আলু বীজ সংরক্ষণের সুযোগ, বাকি একটিতে ধারণ ক্ষমতা মাত্র 5000 মেট্রিক টন। আলু করে আরো বড় মুসিবত আছে, এত মুসিবত আর কবার শেষ নাই গিয়া, ফালাও দিয়ার পাইতাছি না, যাবারও পাইতাছি না। 3 গেট আছে, 2000 টাকা করে ডেমারেজ দেন লাগতেছে। আলু তো ভালো হয়েছিল, কিন্তু এই জায়গায় রাখার অসম্ভব হইতাছে। সরকারিভাবে কেজি প্রতি 6 টাকা 75 পয়সা নির্ধারণ করা হলেও তা মানছে না বেসরকারি হিমাগারগুলো। 8 টাকা হিসেবে সংরক্ষণে ক্ষুব্ধ কৃষক ব্যবসায়ীরা। যা দেখতেছি এখন স্টোভ ভাড়া সহ, গাড়ি ভাড়া সহ 25 টাকা পড়ে যাব। এখন পরে কি হবে এটা বলা যাবো না। বেনায় ওই তার মাল নামায় এনে গাড়ি ওলাগর কোনো মাল নামায় নিতেছে না, পার্টিরা কয়ে দিতেছে। এখন এই যে আউটের গাড়ি নামাইতেছে, আউট কিছু করতেছে। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ধারণ ক্ষমতার 80% আলু সংরক্ষণ করা হয়েছে। বাড়তি ফলন সংরক্ষণে কৃষকদের স্থায়ী প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের ধারণ ক্ষমতা হইতেছে, আমাদের আলিনুর কোল্ড স্টোরেজের ক্ষমতা হচ্ছে 5000 মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের গতকালকে পর্যন্ত প্রায় 80% আমাদের ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে আমরা কোনো অগ্রিম বুকিং নিচ্ছি না, যারা আগে আসতেছে আমরা তাদেরটা আগে নিচ্ছি। অতিরিক্ত যে আলুগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবারের মৌসুমে 5001 হেক্টর জমিতে 1,22,000 মেট্রিক টনের বেশি আলুর ফলন হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সাকিবকেই দেশের মেগা স্টার মানলেন দেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী। বললেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, তবে লক্ষ্য পূরণে এগোতে চান ধাপে ধাপে। আপাতত নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে চান সেরা সাফল্য, খেলতে চান 8 নম্বর জার্সি পরে। হামজা জানালেন, খুশি মনেই ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত তার। শাহিন আলমের তোলা ছবিতে হবিগঞ্জ থেকে মুজনেবিন তারেকের রিপোর্ট। ম্যাচ শেষে প্রায় 14 ঘন্টার বিমান জার্নি। সিলেটে নেমে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও 2 ঘন্টার ভ্রমণ শেষে নিজ বাড়িতে পা রাখা। ক্লান্তি ভর করার কথা যেখানে হামজা চৌধুরীর, সেখানে বুঝিয়ে দিলেন দেশের বড় দায়িত্ব কাঁধে নেওয়ার সামনে এ তো কিছুই না। হাসি মুখেই গণমাধ্যম কর্মীর সামনে দেখা দিলেন দেশের ফুটবলের এই নতুন সুপারস্টার। জানিয়ে দিলেন 17 কিংবা 10 নয়, প্রিয় 8 নম্বর জার্সিতেই খেলতে চান চিরচেনা মিডফিল্ড ভূমিকায়। Which number of jersey you prefer for national team? Number 8. I think in midfield, inshallah. অভিষেকটা ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে। খুব বেশি জানা নেই প্রতিপক্ষ দল ও তারকা সুনীল ছেত্রী সম্পর্কে। জানেন শুধু লাল সবুজ জার্সিতে নিজের লক্ষ্যের কথা। আসলে আমি বেশি দেখছি না, আমি শুনছি আর very good reputation আছে as South Asian continenটের মাঝে। But like আমি আগে যা কইছি, আমরা আর খেউরে কথার থিঙ্ক করতেছি না, খালি আমরা টিমের সঙ্গে।
বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নে নিরাশ না করলেও জানালেন ধাপে ধাপে এগোনোর কথা। ফোকাস রাখতে চান এশিয়ান কাপ বাছাই পর্বে। Inshallah, aste one step at a time. Everything's possible with Allah's will help. Everything's possible. I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. Inshallah. বাবাকে সামনে রেখেই স্মৃতিচারণ করলেন শৈশবে নিজ আঙিনায় ক্রিকেট খেলার কথা। তার আগমনে যখন বিতর্ক তুঙ্গে কে সেরা, সাকিব নাকি হামজা, সেই তর্কে অবশ্য পানি ঢেলে সমাপ্তি টানলেন হামজা নিজেই। No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. হামজার স্বপ্ন তার মতো একদিন লাল সবুজ জার্সি মাতাবেন তার সন্তানেরাও। Inshallah. Our first time there, he said, our unka already ballagtase. So dekho ibana boroya. মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, বাহুবল, হবিগঞ্জ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলায় প্রাণহানির শিকার শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। গাজা সিটি, খান ইউনিস সহ বিমান হামলার টার্গেট ছিল একাধিক অঞ্চল। তেল আবিবের দাবি, হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে অভিযান চালানো হয়েছে। আইডিএফ বলছে নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। তাদের ঠেকাতে এই অভিযান। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় মাঝে মাঝেই আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তবে 2 মাসের মধ্যে এটি সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা। যতদিন প্রয়োজন অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ, দিয়েছে স্থল অভিযান শুরুর ইঙ্গিত। হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় নিতে হবে ইরানকে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিদের হামলার জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে, আর তা হবে প্রাণঘাতী। বলেন, হুতিদের ব্যবহার করা প্রতিটি গুলি ইরান থেকে ছোড়া হয়েছে বলে ধরে নেওয়া হবে, আর এর পেছনে দায়ী করা হবে ইরানের নেতৃত্বকে। ইয়েমেনের বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনকে ব্যাপক শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। কুমিরের সাথে লড়াই করে অলৌকিকভাবে বেঁচে ফেরা। 7 মাস আগে প্রাণে বেঁচে ফিরেছিলেন ইন্দোনেশিয়ার এক নারী। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে জানালেন লোমহর্ষক সেই স্মৃতি। লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির একটি কুমিরের অতর্কিত আক্রমণের শিকার হয়েছিলেন মুনিপা। মাথা বাদে পুরো শরীরেই চলে গিয়েছিল কুমিরের পেটে। প্রাণপণ লড়াই করে তাকে উদ্ধার করেন তার স্বামী। ইন্দোনেশিয়ার উপকূলীয় মামুজু শহরে প্রতিদিনের মতোই একটি সকাল। সমুদ্রের পাড়ে পরিবারের সাথে বাস করেন মুনিরপা নামের এই নারী। ভোরবেলা বাড়ির পিছনের একটি খালে যান আবর্জনা ফেলতে, কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। কাজ শেষে বাড়ির দিকে পা বাড়াতেই টের পান 13 ফুট লম্বা একটি কুমির কামড়ে ধরেছে তাকে। দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করে ফেলছে শরীরের বেশিরভাগ অংশ। ব্যথায় আতঙ্কে আর্তনাদ করে ওঠেন তিনি। চিৎকার শুনে দৌড়ে এসে মুনিরপার স্বামী দেখতে পান মাথা বাদে তার স্ত্রীর পুরো শরীরটাই চলে গেছে কুমিরের পেটে। 7-5 না ভেবেই ঝাঁপিয়ে পড়েন দৈত্যাকার প্রাণীটির ওপর। টেনে হিচড়ে কুমিরের মুখ থেকে উদ্ধার করেন নিজের স্ত্রীকে। আমি আর কখনোই সমুদ্রে যেতে চাই না, বাড়ির পেছনে যাওয়ারও সাহস পাই না। আমার সন্তানদেরও নদী আর সমুদ্রের আশেপাশে যেতে নিষেধ করেছি। আমি চাই না এই ভয়াবহ অভিজ্ঞতা আমার পরিবারের আর কারো হোক। মুমূর্ষ অবস্থায় মাসখানেকেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয় মুনিরপাকে। যেতে হয় 2টি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে। দীর্ঘ 7 মাস পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। মামুজুর বুডং নদীর একাংশে কৃত্রিম জলপথ তৈরি করেছে শহরটির বেশ কয়েকটি শিল্প কারখানা, যে পথগুলো মিশেছে সাগরের সাথে। এ পথ দিয়ে প্রায় সময়ই লোকালয়ে চলে আসে কুমির। আক্রমণ চালায় আশপাশের গ্রামের বাসিন্দাদের ওপর। তাই একসময় বিনোদনের কেন্দ্র হলেও নদীটি এখন পরিণত হয়েছে আতঙ্কে। এটি মানুষের জীবন সম্পর্কিত বিষয়। এখানে কুমিরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এখনই কোনো গুরুতর পদক্ষেপ না নিলে কুমিরের আক্রমণে আরো অনেক বেশি মানুষ অসহায়ভাবে প্রাণ হারাবে এখানে। জরিপে জানা যায়, গেল বছর ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 179 বার কুমিরের আক্রমণের শিকার হয়েছে মানুষ। প্রাণ হারিয়েছে রেকর্ড 92 জন। এই সমস্যা সমাধানে সরকারকে জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।